খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রথমে জানাবো হেডলাইন্স, তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ। প্রধানমন্ত্রী পদের শপথ গ্রহণ মোদি, টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান, শিয়ালদহের ট্রেন পরিস্থিতি আর কি নজরে থাকবে দিনভর, জানাবো বিস্তারিত খবর। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদের শপথ নেবেন নরেন্দ্র মোদী। আজ সন্ধ্যা 6টায় রাষ্ট্রপতি ভবনের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। তাকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। মোদীর সঙ্গে বেশ কয়েকজন মন্ত্রীও শপথ নিতে পারেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের। প্রাথমিকভাবে জানা গিয়েছে 7 দেশের রাষ্ট্রপ্রধান আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে উপস্থিত থাকবেন। আমন্ত্রিতদের তালিকায় রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রম সিং এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্পক মল দহল ওরফে প্রচণ্ড। দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনে থাকলেও নয়াদিল্লির তরফে আমন্ত্রণ গিয়েছে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুর কাছেও। সেই আমন্ত্রণ সাড়া দেওয়ার কথা জানিয়েছেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেস বিদেশের মন্ত্রকের সূত্রে উদ্ধৃত করে জানিয়েছে, আমন্ত্রণপত্র গিয়েছে ভুটানের রাজা জিগমে খেসার নামগয়েল ওয়াংচুং, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ্র জুগনথ এবং পূর্ব আফ্রিকার দেশ সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমদ আফিমের কাছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন 8,000 জনের বেশি অতিথি। শনিবার থেকেই বহুস্তরীয় নিরাপত্তা মুড়ে ফেলা হয় রাজধানীকে। আজ এই শপথ গ্রহণ অনুষ্ঠানের দিকে নজর থাকবে। মোদীর সঙ্গে বিজেপি এবং এনডিএ শিবিরভুক্ত দলগুলির কারা কারা মন্ত্রিসভায় শপথ নেন, নজর থাকবে সেদিকেও। মহুয়া মৈত্র এবং রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চিন্তায় ছিলেন মমতা, জানালেন দলের বৈঠকে সুজাতাকে নথিপত্র তৈরি করার নির্দেশ দিল। জানাবো বিস্তারিত খবর। হুগলির রচনা বন্দ্যোপাধ্যায় এবং কৃষ্ণনগরের মহুয়া মৈত্র, এই দুই দলের প্রার্থীর জন্য চিন্তায় ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত শনিবার দলের বৈঠকে সে কথা গোপন করলেন না তিনি। দুজনকেই জয়ের জন্য সাপাপি দিয়েছেন মমতা। পাশাপাশি বিষ্ণুপুরের পরাজিত তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে নথিপত্র তৈরি করার নির্দেশ দিয়েছে তৃণমূল সর্বময় নেত্রী। তৃণমূল সূত্রের খবর, শনিবার কালীঘাটে তার বাড়ির লাগোয়া দপ্তরে বৈঠকে মমতা বলেছেন রচনা আর মহুয়াকে নিয়ে তিনি চিন্তায় ছিলেন, কারণ রচনার রাজনীতি নতুন এসেছে আর মহুয়ার লোকসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুবার সভা করতে গিয়েছে। সূত্রের খবর, কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী প্রসঙ্গে বলতে গিয়ে মমতা এও বলেছেন মহুয়া শুরু থেকে কনফিডেন্ট ছিলেন। তিনি মমতাকে বলেছিলেন জিতবেনই এবং জিতেই দেখিয়েছেন। গতবার হুগলি লোকসভা বিজেপি লকেট চট্টোপাধ্যায়ের কাছে হেরে গিয়েছেন তৃণমূলের পোড়খাওয়ার রাজনীতি রত্না দেনাগ। এবার হুগলির পুনরুদ্ধারের দিদি মমতা নামিয়েছিলেন টেলিভিশনের দিদি নাম্বার 1কে। রচনা যেহেতু রাজনীতির নবগতা, তাই অনেকেই চাপে ছিলেন। শনিবার মমতা জানিয়েছেন তার উদ্বেগ কাজ করেছিল। তবে রচনার জয় সুনিশ্চিত করার জন্য সিঙ্গুরে বেচারাম মান্না, ধনেকালীর অসীমা পাত্র এবং পন্ডুয়ার নেতাদের প্রশংসা করছেন তৃণমূল নেত্রী। রচনাকে ভালো করে কাজ করার পরামর্শ দিয়েছেন মমতা। তবে মহুয়াকে নিয়ে তৃণমূলের অনেক নেতাই ঘরোয়া আলোচনার সংশয় প্রকাশ করতেন। সম্ভবত তাদের কথা শুনে নেত্রী মমতার চিন্তায় বেড়েছিল মহুয়াকে নিয়ে। ভোট ঘোষণার আগে পরে মোদী দুবার কৃষ্ণনগরে যাওয়া দেখে রাজনৈতিক মহলে অনেকেই বলেছিল সংসদ থেকে বহিষ্কৃত মহুয়া যাদের সংসদে আজ যেতে না পারেন তার জন্য সব রকম চেষ্টা করছে বিজেপি। উল্লেখ্য, এবারে লোকসভা তৃণমূলের প্রার্থীদের নাম ঘোষণা করেছিল গত 10 মার্চ ব্রিগেড মঞ্চ থেকে। তবে মহুয়া যে কৃষ্ণনগরে প্রার্থী হচ্ছেন তা স্পষ্ট হয়ে গিয়েছে গত বছর নভেম্বর মাসে, যখন নেতাজি ইন্ডোরে মঞ্চ থেকে মমতা বলেছিল আর কয়েক মাস পর নির্বাচন। এখন ওরা মহুয়াকে তাড়াতে চাইছে। এরা কি পাগল? মহুয়া তো আবার জিতের সাংসদ হবে। গণনায় দীর্ঘ টানাপোড়েনের পর বিষ্ণুপুর লোকসভা আসনে হেরে গিয়েছে তৃণমূলের সুজাতা মণ্ডল, জিতেছেন বিজেপির সৌমিত্র খা। ভোটের ব্যবধানে 5,500। সৌমিত্রের প্রাক্তন স্ত্রী সুজাতাকে সেখানে প্রার্থী করেছেন তৃণমূল। সূত্রের খবর, বৈঠকে সুজাতার উদ্দেশ্যে মমতা বলেছেন তিনি যেন নথিপত্র তৈরি রাখেন। দরকারে বিষ্ণুপুর নিয়ে তৃণমূলের মামলাও করতে পারেন। সুজাতা যাতে মানসিকভাবে শক্ত থাকে সেই বার্তাও দিয়েছেন দলনেত্রী। এবার বাঁকুড়া লোকসভা আসনটি বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল, তবে বিষ্ণুপুর পারেননি। মমতা ওই বিষয়ে বাঁকুড়া জেলা নেতাদের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। বৈঠকের পর সুজাতাও বলেছেন তারা হারের নেপথ্যে দলের কয়েকজন বিধায়কের ভূমিকা রয়েছে। সরকার করবে ইন্ডিয়ায়, সময়ের অপেক্ষা। 29 জয়ী প্রার্থীকে সঙ্গে নিয়ে ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি মমতা, জানাবো বিস্তারিত খবর। কেন্দ্র সরকার করতে চলেছে বিরোধী জোট ইন্ডিয়ায়। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার খুব বেশি দিন টিকবে না। দলের বিজয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকের পর শনিবার এমনই জানালেন তৃণমূলের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানান শেষ পর্যন্ত কেন্দ্রের সরকার গড়বে ইন্ডিয়ায়। তার কথায় ইন্ডিয়ায় আগামী দিনে সরকার গড়বে, সেটা শুধু সময়ের অপেক্ষা। এখন আমরা শুধু পরিস্থিতির দিকে নজর রেখে চলেছি।
উল্লেখ্য, ভোটের ফল ঘোষণার পর দিল্লিতে ইন্ডিয়ার বৈঠক হয়েছে। তাতে যোগ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, রাঘব চড্ডা, উদ্ধব ঠাকরেদের সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন তিনি। প্রথম দুজনের সঙ্গে অভিষেক বৈঠক হয়েছে দিল্লিতে, তৃতীয় জনের সঙ্গে মুম্বাইয়ে গিয়ে বৈঠক করেছেন তিনি। গত শনিবার মমতা জানান, আপাতত তার এবং ইন্ডিয়া শরিকদের রণনীতি ওয়েট অ্যান্ড ওয়াচ, অর্থাৎ পরিস্থিতির দিকে নজর রাখা এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করা। 5 বছর মোদী এই সরকার টেকাতে পারবেন না বলেই মনে করেন তিনি। মমতা বলেন, এটা আপনারা কেউ ভাববেন না যে ইন্ডিয়া এখন কিছু করেনি বলে আগামী দিনে করবে না। আমরা অপেক্ষা করছি, কারণ মোদীকে কেউ চায় না, এই দেশের পরিবর্তন চাই। লোকসভা ভোটের ফলাফল দেখে মোদী প্রধানমন্ত্রী পদ ছেড়ে দেওয়ার উচিত ছিল বলেও জানান মমতা। এত বড় হারের পর ওর উচিত ছিল পদত্যাগ করা। আমি যদি সংখ্যাগরিষ্ঠতা না পেতাম, পদে থাকতাম না। বিরোধী জোট ইন্ডিয়া এবং এনডিএ শরিকদের নেতাদের মধ্যে তুলনাও টেনেছেন মমতা। তিনি বলেন, এনডিএতে যারা আছেন তাদের চাহিদা অনেক বেশি। আমরা কিছু চাই না, আমরা শুধু মানুষের ভালো চাই। উল্লেখ্য, লোকসভা 292টি আসনে জয় পেয়েছে এনডিএ, ইন্ডিয়া পেয়েছে 233টি আসন। এনডিএ সরকার গড়লেও একক সংখ্যাগরিষ্ঠতা পাননি বিজেপি। বারাণসী কেন্দ্র থেকে নরেন্দ্র মোদীর জয়ের ব্যবধানও এখনও পর্যন্ত তার রাজনৈতিক জীবনের সর্বনিম্ন। এই পরিস্থিতিতে শরিক দলগুলির উপর নির্ভরশীল হয়ে পড়েছে বিজেপি। তাদের সমর্থনে আজ রবিবার প্রধানমন্ত্রী হিসেবে মোদী তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন। মমতা জানিয়েছেন, এখনও পর্যন্ত সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি ডাক পাননি, পেলেও যেতেন না। নতুন সরকারকে শুভেচ্ছাও জানাবেন না বলে জানিয়েছেন তিনি, তবে শুভেচ্ছা জানাবেন দেশের মানুষকে। শনিবার দলীয় বৈঠকের পরে কালীঘাটের বাড়ির লাগোয়া দপ্তরের সামনে সাংবাদিক বৈঠকে আরও কয়েকটি প্রসঙ্গে অবতারণা করেছেন মমতা। বাংলায় এবার 29টি আসনে জিতেছে তৃণমূল, কিন্তু মমতা দাবি করছেন 29টি নয়, আসলে তাদের 35টি আসন পাওয়ার কথা ছিল। নির্বাচন কমিশন কারচুপি করে বাকি 6টি আসনে তৃণমূলকে হারিয়ে দিয়েছে বলে জানান তিনি। মমতার অভিযোগ, লোডশেডিং করিয়ে তাদের প্রার্থীদের হারানো হয়েছে। মমতার কথায়, আমরা 29 নয় 35টি আসন জিতেছি। কমিশন জোর করে লোডশেডিং করে আমাদের হারিয়ে দিয়েছে। কমিশনের সাহায্যে আমাদের একজন মহিলা প্রার্থীকেও হারানো হয়েছে। কারচুপি প্রসঙ্গে আলাদা করে পূর্ব মেদিনীপুরের কথা বললেন মমতা। স্পষ্ট করে না বললেও তমলুক এবং কাঁথি কেন্দ্রের কথায় যে তিনি বলতে চেয়েছেন তা স্পষ্ট। অনেকে মতে মহিলা প্রার্থী বলতে তিনি বিষ্ণুপুরের সুজাতা মণ্ডলের কথা বলছেন। তার হারের ব্যবধান বেশ কম। সূত্রের খবর, দলের বৈঠকে সুজাতার লড়াইয়ের প্রশংসা রয়েছে মমতার। বুথ ফেয়ার সমীক্ষার মাধ্যমে শেয়ার বাজার দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ করছেন মমতা। তার কথায়, বুথ ফেয়ার সমীক্ষার মাধ্যমে শেয়ার বাজারের দুর্নীতি করা হয়েছে, এটা খুব বড় দুর্নীতি। ভবিষ্যতে এটা নিয়ে আমরা আইনের পথে হাঁটবো কিনা সেই ভাবনা চিন্তা করছি। আমরা এর তদন্ত চাই। ভুল বুথ ফেয়ার সমীক্ষা দেখানো হয়েছে। উল্লেখ্য, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এর আগে এই বিষয়ে যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবি তুলেছেন। যদিও বিজেপির দাবি, অষ্টাদশ লোকসভা এখনও গঠন করা হয়নি, তার আগে এই তদন্ত সম্ভব নয়। লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের প্রচারের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল এনআরসি, সিএএ এর মতো আইনের বিরোধিতা করা। প্রথম থেকেই তো বাতিলের দাবিতে সরব হয়েছেন মমতা। শনিবার বৈঠকে এসে প্রসঙ্গ তোলেন, জানান তৃণমূলের সাংসদরা লোকসভা গিয়ে এনআরসি, সিএএ বাতিল দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন। অভিন্ন দেওয়ানি বিধিও বাতিল করতে হবে। লোকসভা ভোটের ফল ঘোষণার পর তৃণমূল সাংসদরা যে সংসদে কেবল উপস্থিত হয়েই দায়িত্ব সারবেন না, প্রতিবাদেও সরব হবেন। শনিবার তাও স্পষ্ট করে দেন মমতা। তিনি জানিয়েছেন, বাংলাকে কেন্দ্রীয় সরকার যেভাবে বঞ্চনা করেছে তার বিরুদ্ধে তৃণমূল সংসদে সরব হবেন। রাজ্য এবং লোকসভা মিলিয়ে তৃণমূলের মোট 42 জন সাংসদ রয়েছে। তারা এই ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে সংসদে আওয়াজ তুলবেন বলে জানান মমতা। বাংলার আন্দোলনের ঝাঁজ আরও বাড়বে। লোকসভা নির্বাচনে তৃণমূলে এই সাফল্য বাংলার মানুষকে উৎসর্গ করেছেন মমতা। তিনি জানিয়েছেন, এই জয়ের উদযাপন হবে আগামী 21শে জুলাই। ওই দিন তৃণমূল শহীদ দিবস পালন করে থাকে। লোকসভা সাফল্য উপলক্ষে যেদিন বিজয় উৎসব পালন করবে তৃণমূল। মমতা বলেন, 21শে জুলাই আমাদের শহীদ তর্পণের দিন। এই জয় আমরা সেই দিন উদযাপন করব, ওটা আমাদের জনগণকে ধন্যবাদ জানানোর দিন। শনিবার মমতা জানান, হরিয়ানায় আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করতে যাবে তৃণমূলের 4 সদস্য প্রতিনিধি দল। তারা সকলেই সাংসদ। দলে থাকবেন ডেরেক, নাদিমুল, সাগরিকা এবং দোলা শেঠ। গত শুক্রবার শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের সঙ্গে সাক্ষাৎ করেছেন অভিষেক। মমতাকে প্রশ্ন করা হয়, এমন সাক্ষাতের নেপথ্যে কি তার কোনো রাজনৈতিক কৌশল রয়েছে? জবাবে তিনি বলেন, আমরা সকলের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলতে চাই, সেই জন্য ইন্ডিয়া শরিকদের সঙ্গে আলোচনা জরুরি। তাই অভিষেক মুম্বাই গিয়েছিলেন। সেই পর্যায়ে আমাদের প্রতিনিধি দল হরিয়ানায় গিয়ে কৃষক আন্দোলনকে সমর্থন জানাবে। তৃণমূল সংসদীয় পদে কে কোথায় থাকবেন শনিবার তা ঘোষণা করছেন মমতা। সংসদীয় দলের চেয়ারপারসন করা হয়েছে দলীয় নেত্রী মমতাকে।
লোকসভার দলনেতা করা হয়েছে উত্তর কলকাতার প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। 2009 সাল থেকে তিনি ওই দায়িত্বে রয়েছে। পাশাপাশি লোকসভার উপদলনেতা হয়েছেন বারাসাতের 4 বারের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। প্রত্যাশিতভাবে লোকসভার মুখ্য সচেতক করা হয়েছে শ্রীরামপুরের 4 বারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তিনিও 2009 সাল থেকেই এই দায়িত্বে রয়েছে। অন্যদিকে রাজ্যসভার দলনেতা পদ রেখে দেওয়া হয়েছে ডেরেক ওব্রায়েনকে। রাজ্যসভা উপদলনেতার দায়িত্ব দেওয়া হয়েছে সাগরিকা ঘোষকে। সম্প্রতি তৃণমূলের রাজ্য সাংসদ হয়েছে। মুখ্য সচেতন হয়েছেন নাদিমুল হক। দীর্ঘদিন রাজ্যসভা তৃণমূল হয়ে এই দায়িত্ব সামলাচ্ছেন সুখেন্দু শেখর রায়। তার বদলে ওই দায়িত্ব দেওয়া হচ্ছে নাদিমুলকে। আজ টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের জন্যই অপেক্ষা করে থাকে ক্রিকেট বিশ্ব। রোহিত শর্মা বিরাট কোহলির শুরুটা ভালোই হয়েছে। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে 8 উইকেটে হারিয়ে দিয়েছে ভারত। মাত্র 96 রানে শেষ হয়ে গেছে আয়ারল্যান্ড। 46 বল বাকি থাকতে জিতে যাওয়া ভারত নেট রানের এই গ্রুপের সবচেয়ে ভালো। অনেকে বাবর আজম, শাহিন আফ্রিদিদের শুরুটা একেবারেই ভালো হয়নি। বিশ্ব ক্রিকেটে দুধের শিশু আমেরিকার কাছে প্রথম ম্যাচে হারতে হয়েছে পাকিস্তানকে। ম্যাচ ট্রাই হবার পর সুপার ওভারে খেলা গড়ায় জিতে যায় আয়ারল্যান্ড। রবিবার হারলে সুপার 8-এ যাওয়া কঠিন হয়ে যায় পাকিস্তানের। আজ খেলা শুরু রাত 8টা থেকে। 11 জনের দলে কারা থাকতে পারেন, দুই দলের প্রস্তুতির সব খবর আজ নজরে থাকবে। আজ বিশ্বকাপে রয়েছে আরও 2টি ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ খেলবে উগান্ডার বিরুদ্ধে। এই ম্যাচ ভোর 6টা থেকে। রাত 10:30 থেকে রয়েছে ওমান স্কটল্যান্ড ম্যাচ। আজ ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গেল ফাইনাল মুখোমুখি কার্লোস আলকারাজ ও আলেকজান্ডার জেরেভ। দ্বিতীয় বাছাই আলকারাজ শুক্রবার সেমিফাইনালের 5 সেটের লড়াই হারিয়েছেন দ্বিতীয় বাছাই ইয়ানিক সিনারকে। অন্য সেমিফাইনালের চতুর্থ বাছাই জেরেভ প্রথম সেট হেরে গিয়েছে ক্যাপসার রুটকে। পরের 3টি সেট হারিয়ে ফাইনালে উঠেছেন দুজনে। এটি প্রথম ফরাসি ওপেন ফাইনাল। আজ ফাইনাল শুরু হবে সন্ধ্যে 6টা থেকে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে, তবে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার কিছু জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলে এই এলাকায় কাঠফাটা গরম থাকবে। কারণ ঊর্ধ্বমুখী থাকবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গে ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে, ফলে গরম কমেছে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।